হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা 2025 সালের একটা লেটেস্ট সিনেমা সম্পর্কে জানতে চলেছি, দ্য আগলি স্টেপ সিস্টার, মানে আমার কুৎসিত সৎ বোন। তো এই সিনেমার কাহিনীটা হচ্ছে মূলত একটা ব্যঙ্গাত্মক ব্ল্যাক কমেডি বডি হরর চলচ্চিত্র। আমি সেটা বুঝিয়ে বলি। এটা মূলত আমরা ছোটবেলায় যে সিন্ডারেলার গল্পটা শুনেছিলাম না, সেই সিন্ডারেলার গল্পটিকে একটু ব্যঙ্গাত্মক করা হয়েছে, মানে ফানি করা হয়েছে, কিন্তু এর সাথে প্রচন্ড ডার্ক। এবং এটা বডি হরর বলতে, বডি হরর কি বোঝায় আমি কিভাবে বলবো, মানে শরীর কাটাকাটি যে জিনিসগুলো আছে না, সেই রকম একটা কিছু। তো সিনেমাটি রিলিজ পেয়েছে এই বছরই। এটাকে তুমি ইন এ ওয়ার্ড সিন্ডারেলা হরর স্টোরি বলতে পারো, মানে সিন্ডারেলার আরেকটা হরর স্টোরি। সিনেমাটা তৈরি করেছে হচ্ছে নরওয়ে, কোনো হলিউড থেকে তৈরি হয়নি। তো যাই হোক, সিনেমাটি রিলিজের পরে কিন্তু মোটামুটি ভালোই নাম করেছে। আর এ কারণে আমারও একটু আগ্রহ ছিল যে কেমন বানিয়েছে সিনেমাটি, আমি একটু দেখবো। তো সেজন্যই সিনেমাটি এক্সপ্লেন করা। তবে আমি জানি না তোমাদের কেমন লাগবে সিনেমাটি। তো যাই হোক, আমরা একটা ব্রেক নেবো। ব্রেকটা নিয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাবো। তুমি ডাইরেক্ট মূল ভিডিওতে যেতে পারো, কোনো সমস্যা নেই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই আলভেরা নামের একটা মেয়েকে, যে তার মা এবং তার ছোট বোনের সাথে তাদের বাড়ি ছেড়ে অন্য একটা রাজ্যে যাচ্ছে। তো যে রাজ্যে যাচ্ছে, ওই রাজ্যের কথা শুনে আমাদের আলভেরা অনেক খুশি, কারণ ওই রাজ্যের যে রাজপুত্র রয়েছে সে আবার একটু কবি টাইপের। তার লেখা একটা কবিতার বই সে পড়েছিল এবং ওই কবিতার বই পড়ে এত ভালো লেগেছে সে ওই রাজকন্যাকে বিয়ে করার স্বপ্ন দেখতো প্রতিনিয়ত। তো যেহেতু তারা ওই রাজ্যে যাচ্ছে, জন্য অনেক খুশি। তো শীঘ্রই তারা অন্য একটা রাজ্যে গিয়ে পৌঁছায় এবং একটা বৃদ্ধ লোকের সাথে দেখা হয়, যাকে আবার অ্যালভেরার মা বিয়ে করতে যাচ্ছিলেন। আর এই লোকটাও ছিল বিপত্নিক, আর অ্যালভেরার মাও ছিল হচ্ছে বিধবা। তবে ওই লোকটারও একটা মেয়ে ছিল, যার নাম হচ্ছে অ্যাগনেস। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই অ্যাগনেস আলভেরা এবং তার বোনের চেয়ে অনেক বেশি দেখতে সুন্দরী ছিল। তো এই বিয়েটা যখন হয়, সবাইকে মোটামুটি খুশি মনে হচ্ছিল, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয় না, কারণ 2 দিন পরে অ্যাগনেসের বাবা হার্ট অ্যাটাক করে এবং মৃত্যুবরণ করে। আর তার মৃত্যুর খবর শুনে অনেকে অ্যাগনেসের বাড়িতে এসে পৌঁছায়। তবে তারা কেউ সান্ত্বনা জানাতে আসেনি, তারা মূলত এসেছে অ্যাগনেসের বাবা তাদের সবার কাছ থেকে টাকা ধার নিয়ে রেখেছিল, সেই টাকাগুলো ফেরত নিতে। তো ওই পাওনাদার লোকগুলো যখন জানতে পারে যে অ্যালভেরার মা অ্যাগনেসের বাবাকে বিয়ে করেছে, তো তখন তারা অ্যালভেরার মাকে হুমকি দেয় এবং দাবি করে, নগদ তোর স্বামীর টাকা শোধ করবি, তা না হলে তোদের বাড়ির সমস্ত জমি আমরা দখল করব। তো এখানে সেই সিনেমার আরেকটা টুইস্ট। সত্যি বলতে অ্যালভেরার মায়েরও কোনো টাকা ছিল না, সে এই লোকটার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। আর ধার যখন শোধ করতে পারেনি, সেও দেখতে মোটামুটি সুন্দরী ছিল। আর তারপর গর্ব আর মর্যাদার কথা ভেবে এই বুড়া লোকটাকে বিয়ে করেছে, কিন্তু সেটা জানতো না যে বুড়া লোকটা এত টাকার ঋণগ্রস্ত। তো যাই হোক, অ্যালভেরার মা ওই পাওনাদারের কাছ থেকে কয়েক মাসের সময় চায় যে প্লিজ আমাকে কয়েক মাস সময় দিন, কিন্তু তারা চলে যাওয়ার পরে সে নিজেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সেইটা ভেবে অবাক হয়ে যায় যে শালার, আমি ওরকে বিয়ে করলাম ওর টাকা খাওয়ার জন্য, উল্টা দেখছি আমি প্রতারিত হয়ে গেলাম। তবে সে আরো একটা কারণে চিন্তিত ছিল, যে তার এখন বয়স বেড়ে গিয়েছে, এখন সে আর তার সৌন্দর্যের ফাঁদে কাউকেই ফেলতে পারবে না এবং বিয়ে করে তার অবস্থার উন্নতিও করতে পারবে না, আর তার সঞ্চয় অনেক কমে গিয়েছে। তো আলভেরা যখন তার মায়ের এই করুণ অবস্থা দেখে, তখন সে তার মাকে বলে, মা তুমি এত টেনশন করো না, একটা না একটা কিছু হবেই, আর আমি এই জায়গার যুবরাজ জুলিয়ানকে বিয়ে করব, আর তখন আমিও ধনী হয়ে যাব, তোমার সব টাকা পয়সা আমি শোধ করে দেবো, তোমাকে একটা সুন্দর জীবন দেবো। চিন্তা করো মা বেটির চিন্তা ভাবনা কি, এবং বর্তমান সময়ের মেয়েদের এই একই রকম চিন্তা ভাবনা থাকে সিরিয়াসলি। তো যাক, এরপরে অ্যালভেরা যখন দেখে, সে চিন্তা করে আমি তো অত সুন্দর না, আমাকে তো অনেকেই পছন্দ করে না, এমন পরিস্থিতিতে রাজপুত্র কেন আমাকে পছন্দ করবে, এটা তো একটা অলৌকিক ঘটনা হবে। কিন্তু অ্যালভেরা এরপর ভাবে, আমার ছোট বোন তো অনেক সুন্দরী, মানে ওর যে আপন ছোট বোন, কিন্তু ওর তো এখনো বিবাহযোগ্য বয়স হয়নি,
মাত্র 11 বছর বয়স। তো এই জন্য আলভেরার মায়ের কাছে কেবলমাত্র আলভেরাকে বিয়ে করানোরই একটা পথ ছিল। আর এইদিকে অ্যাগনেসও তার জীবন অনেক বিরক্ত ছিল, মানে সৎবোন। সে যখন কষ্টে ছিল, ছোটবেলা থেকে মা পায়নি, আবার এখন সে বাবল চলে গিয়েছে তো গিয়েছে, ঋণ দিয়ে গিয়েছে এতগুলো, আবার বাড়ির ভেতরে আপদ এনে দিয়ে গিয়েছে। তো সে তার বাবার মৃতদেহের সামনে বসে এবং তার মরা মায়ের কাছে প্রার্থনা করে এই সবকিছু ঠিক করে দেওয়ার জন্য। তো কিছুদিন কেটে যায় এবং আমরা দেখি এই পুরো রাজ্যে রাজমন্ত্রী রাজ্যের কাছ থেকে একটা রাজকীয় বার্তা নিয়ে আসে এবং যেখানে বলা হয়েছে যুবরাজ জুলিয়ান বিবাহযোগ্য বয়সে পৌঁছেছেন আর তিনি তার জন্য একটা মেয়ে খুঁজে বের করার জন্য আজ থেকে 4 মাস পরে রাজ্যে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন, যেখানে পুরো রাজ্য থেকে মেয়েরা আসবে এবং রাজপুত্র যাকে পছন্দ করবেন তিনি এই রাজ্যের রাজপুত্রের বউ হবেন। তো যেসব অবিবাহিত মেয়েরা এই অনুষ্ঠানে আসতে চায় তারা রাজমন্ত্রীর কাছে তাদের নাম নিবন্ধন করতে পারে। মানে এটা একটা প্রতিযোগিতা যেখানে প্রত্যেকটা মেয়েকে দেখানো হবে কেন তাকে বিয়ে করা উচিত এবং ওই মেয়েটিকে চেহারাগত দিক দিয়ে, চারিত্রিকগত দিক দিয়ে এবং ম্যানার্স শেখার জন্য 4 মাস সময় রয়েছে নিজেকে নিখুঁত করতে। তো এই বাড়ি থেকে আলভেরা তো আগে থেকে জুলিয়ানকে বিয়ে করতে চায়, তো তো রেজিস্ট্রেশন করে, আবার অ্যাগনিস মানে ওর বোন যে সৎবোন সেও রেজিস্ট্রেশন করে। কিন্তু সমস্যা হলো রাজপুত্র কেন অ্যালভেরার মতো একটা সাধারণ মেয়েকে বিয়ে করবে যার চেহারাই সুন্দর না। এবং এখানে উল্লেখ্য অ্যালভেরার চেয়ে অ্যালভেরার মায়ের বড় লোক হওয়ার শখও বেশি। সে চান তার মেয়ে যেন রাজপুত্রকে বিয়ে করেন। তো এজন্য সে যে কোনো উপায়ে তার মেয়েকে আরো নিখুঁত বানাতে চেয়েছিল আর তাই তিনি অ্যালভেরাকে নিয়ে সুন্দর করার জন্য একটা প্লাস্টিক সার্জনের কাছে যান। তবে প্লাস্টিক সার্জন বা অস্ত্রোপচারের জন্য তো অনেক টাকা লাগতো, এত টাকা তো অ্যালভেরার মায়ের ছিল না। কিন্তু অ্যালভেরার মা মনে মনে খুব নিশ্চিন্ত ছিলেন যে তার মেয়েকে যদি সুন্দরী করতে পারেন রাজপুত্রের সাথেই তো বিয়ে হবে। তো এই জন্য তিনি সার্জনকে কিছু টাকা দেন এবং বলেন আমার মেয়ের সাথেই বিয়ে হবে, চিন্তা করো না, অনুষ্ঠানটা শেষ হোক, খালি আমার মেয়েটা সিলেক্ট হোক, তোমাকে বাকি টাকা দিয়ে দেবো। তবে সার্জন অ্যালভেরার মাকে বলে ওর তো অনেক অস্ত্রোপচার করতে হবে, ওর তো কিছুই ভালো না, চোখ সুন্দর না, নাক সুন্দর না, দাঁত সুন্দর না, বুকও সুন্দর না, সব জায়গায় তো ওকে সার্জারি করতে হবে। তো যাই হোক এরপর খুব যন্ত্রণাদায়ক একটা সার্জারি ওর উপর দিয়ে যাবে। আমরা দেখতে পাই বড় একটা হাতিয়ার এনে ওর হাড়গুলো টেনে বের করা হয় যাতে অ্যালভেরা প্রচন্ড ব্যথা পায়, মানে বডি স্ট্রাকচার ঠিক করছে আর কি। মানে বুঝতেই পারছো এটা একটা কাল্পনিক সিনেমা, এগুলো তো বাস্তবে সম্ভব না। তো যাই হোক এরপর আবার আরেক সেশনের জন্য এসেছে, মানে ব্যথা মাত্র যখন কমেছে দ্বিতীয় সেশনের জন্য এসেছে আর আজকে হচ্ছে নাকের অস্ত্রোপচার করা হবে, রাইনোপ্লাস্টি। তো ডক্টর করে নাক মাঝখান থেকে উপড়ে ফেলে হাড় ছোট করে আর পাশ থেকেও পাতলা করে দেয় আর নাকের উপরে অদ্ভুত একটা লোহার মুখোশ পরিয়ে দেয় যাতে নাকটা সোজা থাকে এবং দ্রুত লম্বা হয় এবং ঠিক হয়ে যায়। তবে এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু অ্যালভেরার সহ্য ক্ষমতা ছিল অনেক, তার যে কোনো মূল্যে সুন্দরী হতে হবে। তো যাই হোক সৌন্দর্যের পাশাপাশি রাজকীয় প্রশিক্ষণ এবং ম্যানার শেখাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তো এর জন্য তাকে একটা স্কুলে নিয়ে যাওয়া হয় যেখানে আদব কায়দা এবং ব্যালে ড্যান্স শেখানো হবে এবং এই স্কুলে আমরা দেখতে পাই এগনিজও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আর এখানে যে টিচার ছিল তার নাম হচ্ছে মিস সোফিয়া আর সে এসে সবাইকে বলে তিনি সবাইকে হাঁটা চলা, কথা বলার স্টাইল, আদব কায়দা শেখাবেন, সাথে নৃত্যও শেখাবেন। কিন্তু এত কঠোর পরিশ্রমের পরও সেখানে শুধুমাত্র সিলেক্টেড 16 জন প্রার্থী যেতে পারবে। তো এখন থেকেই তোমরা কাজ শুরু করে দাও, শীঘ্রই অনুশীলন শুরু করো। তো যাই হোক এরপর মিস সোফি করে কি সবগুলো পোলাপানের উপর মোটামুটি নাচিয়ে মাচিয়ে বাজিয়ে আর কি নেয়, মানে ধারণা নেয় এবং দেখা যায় যে অ্যালভেরার সৎবোন অ্যাগনেস সব দিক দিয়ে বেটার ছিল, নাচ ভালো জানতো, আদব কায়দা ভালো জানতো, কথাবার্তা সুন্দর। তো এই কারণে মিস সোফি অ্যাগনেসকে আনে সবার সামনে এবং অ্যালভেরাকে সবার লাস্টে দাঁড় করিয়ে দেয়, মানে যেখানে কম সুন্দরী মেয়েরা রয়েছে। তো এরপর অ্যাগনেস আর অ্যালভেরা যখন বাড়িতে আসে তখন অ্যাগনেস অ্যালভেরার মাকে অনুরোধ করে যে আমার বাবা মারা গিয়েছে, অনেকদিন হয়ে গিয়েছে, লাস্টটা এইভাবে রাখা ঠিক নয়, ওটা পচন ধরে গিয়েছে, আমার বাবার দেহ কবর দেওয়া উচিত। কিন্তু এর জবাবে অ্যালভেরার মা তাকে বলে আমাদের কাছে এত টাকা নেই যে আমরা শেষকৃত্য অনুষ্ঠান করব তার জন্য, আর যতটুকু টাকা আমার আছে সে টাকা আমি আমার মেয়ের জন্য ব্যয় করতে চাই, আর তোমার বাবার শেষকৃত্য অনুষ্ঠান যদি আমার এই মেয়ে অ্যালভেরা নির্বাচিত হয় তারপরে আমরা চিন্তা করতে পারি। তো এই কথা শুনে অ্যালভেরা অনেক বেশি খুশি হয় যে তার মা তাকে সর্বোচ্চ সাপোর্ট করে, দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে। আর মায়ের এই প্রত্যাশা দেখে সে আরো বেশি পরিশ্রম করা শুরু করে এবং ধীরে ধীরে সে পেছনের সারিতে থেকে এগিয়ে আসতে শুরু করে। তো এভাবেই তাদের 40 দিনের প্রশিক্ষণ সম্পূর্ণ হয় আর আজ সেই দিনটি আসে যখন মিস সোফি ওই রাজপুত্রের অনুষ্ঠানে যোগদান করবে এরকম নির্বাচিত 16 জন মেয়ের নাম ঘোষণা করবেন। তো নামটা যখন ঘোষিত হয় আলভেরা যখন তালিকাটা দেখেও অবাক হয়ে যায় যে ওর সৎবোন অ্যাগনেস সবার শীর্ষে আর আলভেরার নামটা সবার নিচে, তাও একজনের নাম কেটে দিয়ে। তো এটা দেখে অবাক হয়ে যায়, আবার বাকি সবাই আরো বেশি অবাক হয় কারণ পুরো সময়টা অ্যালভেরার নাকে তো ব্যান্ডেজ ছিল যেটা ওর সৌন্দর্যের জন্য বড় একটা বাধা। তো কেন ওকে সিলেক্ট করা হলো? তবে মিস সোফি কাউকে কোনো কথা বলেন না। তো যাই হোক এরপর এই 16 জন মেয়ের পরবর্তী প্রশিক্ষণ শুরু হয় আর যখন এই মেয়েদেরকে পলেন শেখানো হচ্ছিল তখনই অ্যালভেরা অ্যাগনেসের মতো ভালো করতে পারছিল না, এর জন্য অ্যালভেরাকে আবারও পেছনে ঠেলে দেওয়া হয়। আর এখানে অ্যালভেরা মনে করে যে মিস সোফি তার সাথে বিমাতা সুলভ আচরণ করছে, তাকে পছন্দ করছে না। তবে মিস সোফি এখানে বলে তোমার সাথে আমি অপছন্দের কিছু করছি না, তোমার তো এখানে থাকারই কথা ছিল না, তুমি তোমার নিজের সৌন্দর্যের শক্তিতে নয় বরং তোমার মায়ের টাকার জোরে এখানে রয়েছে, তোমার মা তোমাকে নির্বাচিত করার জন্য আমাকে অনেকগুলো টাকা
দিয়েছেন, এর জন্য এখানে রেখেছি, কিন্তু তাই বলে ভেবো না যে তুমি নাম্বার 1-এ যাবে। তো এই কথা শুনে অ্যালভেরা অনেক কষ্ট পায়, কারণ তার মধ্যে কোনো গুণই নেই যে কারণে কেউ তাকে পছন্দ করবে। তো এরপর ও যখন মন খারাপ করে বাড়িতে যায়, দেখতে পাই আমরা অ্যালভেরার মা অ্যালভেরার জন্য একটা ডিজাইনারকে ডেকেছে যাতে ওর জন্য সবচেয়ে ভালো স্যুট তৈরি করা যায়। কিন্তু এখানে দেখা যায় অ্যালভেরা মোটামুটি ভালোই মোটা, যে কারণে ওর ওই ড্রেসগুলো মানে যেটা ইউরোপিয়ান সৌন্দর্য স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের ড্রেস ওর গায়ে লাগে না, কারণ অ্যালভেরা প্রচুর আবল তাবল খাবার খেত। তো এখানে ডিজাইনার অ্যালভেরার মাকে বলে যদি ওকে সুন্দর পোশাক পরাতে চান তাহলে ওকে স্লিম হতে হবে। তো এই কারণেই অ্যালভেরার মা অ্যালভেরার ডায়েট শুরু করে দেয়। ওকে খাবারে শুধুমাত্র লেবু আর জল দেওয়া হতো যাতে সে দ্রুত ওজন কমাতে পারে। আর এর পরের দিন আমরা দেখি মিস সোফির পক্ষ থেকে একজন ইনচার্জ ওই 16টা মেয়ের বাড়িতে দেখা করতে এসেছে। তাদের প্রত্যেকের সাথে সে কথা বলেন এবং তাদের ভেতরের সৌন্দর্য সম্পর্কে জানতে চান। কিন্তু এখানেও অ্যাগনেস প্রথম স্থান অধিকার করে, মানে বাইরের সৌন্দর্য ভেতরের সৌন্দর্য দুইভাবেই। আর তারপর তিনি অ্যালভেরার সাথে যখন দেখা করেন, তার সাথে যখন কথা বলেন, তখন জানতে পারেন যে অ্যালভেরা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। কেউ তাকে পছন্দ করে না, সে সুন্দর না, এইটা ওইটা, এবং সে সমাজে ফিট হওয়ার জন্য, সে একটু সুন্দর হওয়ার জন্য, লেভেলে আসার জন্য অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক পরিশ্রম করছে, কিন্তু তারপরেও সকলের কাছ থেকে উপহাস পেয়েছে। তবে তারপরেও সে আশা করে সে হয়তো নির্বাচিত হবে। তো এইসব কথা শুনে ওই ইনচার্জের ওর প্রতি করুণা আসে এবং ওকে স্লিম করার জন্য সে একটা গোপন জিনিস দেন। আর এটা কি ছিল জানো? শুনলে তো অবাক হয়ে যাবে। ওটা ছিল ছোট্ট একটা ডিম, যেটা ফিতা ক্রিমির ডিম, যেটা ভেতর থেকে মানুষকে মনে করো নিউট্রিশন খেয়ে ফেলে কাবু বানিয়ে দেয়। তো তোমরা যারা মোটা ফিতা ক্রিমির ডিম খাইবে। তো যাই হোক, এখানে অ্যালভেরা তার ছোট বোনকে বলে মিস সোফি আমাকে বলেছেন এটা যদি আমি খাই তাহলে এটা খাওয়ার পরে আমি যতই খাবার খাই না কেন আমার ওজন কমতেই থাকবে, আমি দ্রুত স্লিম হয়ে যাব। এবং প্রিন্স জুলিয়ানকে বিয়ে করার পরে তারপর এটার যে প্রতিষেধক আমাকে দেওয়া হয়েছে সেটা আমি খেয়ে ফেলবো এবং ভেতরের ফিতা ক্রিমিকে মেরে ফেলবো। তবে ওর বোনকে প্রথমেই না করে যে তুই মায়ের মতো লোভী হোস না, খালি টাকার পেছনে ছুটিস না, আমাদের কম থাকলে আমরা কম খাবো কিন্তু ওই টাকার পেছনে নিজের জানার উপরে খেলিস না। কিন্তু অ্যালভেরা কথা শুনে না। কিন্তু এখানেও লক্ষ্য অ্যালভেরার আইডিয়া নেই যে এই ফিতা ক্রিমির কি কি অসুবিধা থাকতে পারে, ওর কোনো আইডিয়াই নেই। শুধুমাত্র কি স্লিম বানাবে না আরো কোনো ক্ষতি করবে, এটাও তো হতে পারে। তো ওর ছোট বোন না বারবার নিষেধ করে যেটা খাস নে, আরো কোনো ক্ষতি হতে পারে। তো এই কিন্তু অ্যালভেরা বলে আমি যে কোনো মূল্যে প্রিন্স জুলিয়ানকে চাই এবং তাকে আমি বিয়ে করবই। আর এই কারণে সে করে কি ডিমটা খেয়ে ফেলে। আর এইদিকে প্রিন্স জুলিয়ান তার বন্ধুদের সাথে শিকার করতে এসেছে, আর তাকে দেখে অ্যালভেরা তো আবারও রাজপুত্রের বউ হওয়ার কল্পনা শুরু করে দেয়। তো রাজপুত্র চলে যাওয়ার পরে অ্যালভেরা যখন বাড়িতে পৌঁছায় সে দেখতে পায় যে অ্যাগনেস ওর সৎবোন সুন্দরীটা ওদের বাড়ির চাকর যে একটা নিম্ন জাতের পুরুষ তার সাথে শারীরিক সম্পর্ক করছে সিরিয়াসলি। আর এখানে কিন্তু অ্যাগনেসের যে এতক্ষণ একটা ফেরি টেলস এর নায়িকা ভাইবটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে সে তার মাকে বলে যে এই কামটা করছে। তো অ্যালভেরার মা তখন অ্যাগনেসের উপর খুবই রেগে যায় এবং এই ভুলের জন্য ওকে মারধর করে এবং যেহেতু ও চাকরের সাথে আকাম করেছে ওকে বাড়ির চাকরই বানিয়ে দেয় এবং বাড়িতে আটকে রাখতে বলে। তো যাই হোক, অ্যালভেরা মায়ের এই সিদ্ধান্তে খুব খুশি হয়, কারণ সে জানতো তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে তার বোন অ্যাগনেস। আর এদিকে ও যেহেতু ডিম খেয়েছে ফিতা ক্রিমের, তার জন্য ও চিন্তিত ছিল না যে ওকে রোগা হতে হবে। ও মায়ের কাছ থেকে লুকিয়ে অনেক খাবার খেত, আবার অ্যাগনেসও করতে এই খাবারটা ইচ্ছে করে এনে দিত, মানে অ্যালভেরা চাইলেও না করতো না, কারণ অ্যাগনেসও কোথাও না কোথাও চাইতো যে অ্যালভেরা যেন সুন্দরী বা রোগা না হয়। তো এই গল্পের আরো 3 মাস কেটে যায় আর অবশেষে অ্যালভেরার নাকের মুখোশটি খুলে ফেলা হয় এবং দেখা যায় যে তার নাকটি খুব সুন্দর আকার ধারণ করেছে এবং তার অস্ত্রোপচারও সফল হয়েছিল এবং আগের চেয়ে সে অনেক সুন্দরী দেখাতে শুরু হয়েছে। তো যাই হোক, এরপর অ্যালভেরা পূর্ণ উৎসাহের সঙ্গে সে অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর অন্যদিকে অ্যাগনেস ঘরে একটা দাসীর মতো কাজ করছিল, এমনকি সেই নিজেই তার গরুর দুধও দহন করত। তবে এই অবস্থা দেখে অ্যালভেরা খুব খুশি বোধ করছিল। তো যাই হোক, নাকের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পরে অ্যালভেরার মা ওকে নিয়ে যায় হচ্ছে প্লাস্টিক সার্জনের কাছে আবারও, আর এইবার আরো একটা যন্ত্রণাদায়ক অপারেশন হবে আর সেটা ডক্টর সুই সুতা সূচের মাধ্যমে ওর চোখে কৃত্রিম যে তোমার দুরারা নাকি কি বলে, মানে চোখটা আরো চকচকা এবং কি বলে ব্লু আইস করে দেয়। তবে এই কারণে ওর চোখ অনেকদিন ব্যান্ডেজ করা থাকে, আর এরপর ওর বুকের বা স্তনের অস্ত্রোপচার করা হয়। আর এটা এত যন্ত্রণাদায়ক অবস্থা ছিল যে অ্যালভেরার অবস্থা খারাপ হতে থাকে এবং সে অনেক দুর্বল বোধ করছিল এবং প্রয়োজনের চেয়ে অনেক বেশি ক্ষুধার্ত বোধ হতে শুরু করে এবং সে অ্যাগনেসের কাছ থেকে প্রচুর খাবার চায়। আর অ্যাগনেসও খুশি খুশি অ্যালভেরার মায়ের নিষেধ সত্ত্বেও ওকে বেশি বেশি খাবার দিতে শুরু করে। আর অন্যদিকে দেখা যায় স্কুলে মিস সোফি এবং তার বাকি যে পার্টনাররা ছিল সবাই অ্যাগনেসের খোঁজ করতে শুরু করে, কারণ অ্যাগনেস এই পুরো দলের লিডার যাকে নিয়ে সে আশা করছে। তো অ্যালভেরাকে যখন জিজ্ঞাসা করা হয় অ্যাগনেসের ব্যাপারে, অ্যালভেরা তখন বলে যে তার বাবার মৃত্যুর কারণে সে খুবই ভেঙে পড়েছে, সে আর এখানে পার্টিসিপেট করতে চায় না, সে বাড়িতেই থাকে সবসময়। আর এই কারণে মিস সোফি করে কি এবার অ্যালভেরাকে অ্যাগনেসের জায়গায় দিয়ে দেন, কারণ এতগুলো অস্ত্রোপচারের পরে অ্যালভেরাও অ্যাগনেসের মতোই সুন্দরী দেখাচ্ছিল। তো একদিন আমরা রাতে দেখি অ্যাগনেস যখন গোপনে অ্যালভেরার জন্য খাবার আনছিল, তখন অ্যালভেরা তার চুল আঁচড়াতে শুরু করে এবং তার অনেকগুলো চুল পড়তে শুরু করে। এটা দেখে অ্যালভেরা তো বিরক্ত হয়ে যায়। আর এটা কেন ঘটছিল জানো? ও যে ফিতা ক্রিমি খেয়েছিল ওটা তো ওকে ভেতর থেকে খেয়ে খেয়ে পাতলা তো রাখছিল, কিন্তু ওর পুষ্টিও তো নিয়ে নিচ্ছিল, যে পুষ্টিগুলোর দরকার ঘন চুল বা স্কিনের সৌন্দর্যে বা আমাদের সুন্দর দেখাতে সাহায্য করে। তো যাই হোক, অ্যালভেরার মা যখন জানতে পারে যে অ্যালভেরা বা বল ডান্সের সবচেয়ে সেরা নৃত্যশিল্পী হয়ে চলেছে, তখন সে মানে অ্যাগনেসের জায়গা নিয়ে নিয়েছে, তখন সে ওর জন্য অনেক সুন্দর একটা
একটা পোশাক তৈরি করে, যেটা আগের পোশাকের চেয়ে অনেক দামি ছিল। কিন্তু এরই মধ্যে অ্যাগনেসও তাদের কাছে আসে, কিন্তু অ্যাগনেসকে এখন আর এইসব লোকেরা নেয় না। এর কারণটা হচ্ছে অ্যালভেরার মা এইসব লোকদেরকে কিনে নিয়েছিল, অ্যাগনেসের বিরুদ্ধে মনে করো ঈর্ষান্বিত করে দিয়েছিল। তো যাই হোক, এরপর ওই ডিজাইনার করে কি অ্যালভেরাকে পোশাকটি পরেই যখন দিচ্ছিল তখন সে জানতে পারেন যে অ্যালভেরার তো চুল পড়ে যাচ্ছে। তো এই জন্য অ্যালভেরাকে তিনি একটা পরচুলা বানিয়ে দেন যাতে ওর কদরতাটা লুকানো যায়। আবার এইদিকে অ্যাগনেসের সিদ্ধান্ত নিয়েছিল সেও ওই বল ডান্সে যাবে, আর এই জন্য সে করে কি তার মায়ের বল ডান্সের গাউনটি বের করে। আর এই গাউনটা ছিল খুবই সুন্দর এবং ব্যয়বহুল, কারণ অ্যাগনেসের বাবাও তো একসময় অনেক ধনী ছিলেন এবং তার মা এলাকার সবচেয়ে সুন্দরী এবং ধনী মহিলা ছিলেন। তো অ্যালভেরা যখন এই গাউনটা দেখে ওর তো সরাসরি হিংসা হয়ে যায় এবং ও করে কি ওইটা ছিঁড়ে ফেলে। আর অ্যাগনেসের এই গাউনটা যখন ছিঁড়ে ফেলে অ্যাগনেস সম্পূর্ণরূপে ভেঙে পড়ে, কারণ অ্যাগনেসের বাবাও একসময় অনেক ধনী ছিল এবং ওর মাও এখানকার সবচেয়ে সুন্দরী এবং ধনী মহিলা ছিল। তো গাউনটা দামি হওয়া স্বাভাবিক। তবে অ্যালভেরা এই গাউনটা দেখার সাথে সাথে ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং এটা সম্পূর্ণরূপে ছিঁড়ে ফেলে। আর এই গাউন ছিঁড়ে যাওয়ার সাথে সাথে অ্যাগনেসের সম্পূর্ণরূপে ভেঙে পড়ে যায়। আর তারপর সে তার ওই গাউনটি নিয়ে তার বাবার পচা দেহের কাছে যায় এবং কাঁদতে শুরু করে, কারণ তার এই বন্দি দশা থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় তার ছিল না। তাকে কাঁদতে দেখে তার মায়ের আত্মা আলো হিসেবে আবির্ভূত হয় এবং তার অবস্থার প্রতি করুণা করে ওকে একটা জাদুকরি জুতা দেয়, মানে সিন্ড্রেলার জুতা দেয়। তবে সিন্ড্রেলা ভার্জিন ছিল আর কি, ভার্জিন না আর কি, চাকর বাকরের সাথে আগাম কোগাম করে। তো যাই হোক, এখানে সিন্ড্রেলার মতো ওকে একটা শর্তে দেওয়া হয়, যেগুলো পরবে এবং এগুলো পরে বল ডান্সে যাবে, আর বাইরে একটা কুমড়ো তোমার জন্য অপেক্ষা করছে যেটা জিনে পরিণত হবে, তোমাকে প্রাসাদে নিয়ে যাবে, কিন্তু 12টা বাজার আগেই তোমার কিন্তু ফিরে আসতে হবে, তা না হলে সমস্ত জিনিসপত্র আসল রূপে ফিরে আসবে। তো তার আগেই তুমি পালিয়ে এসো। কিন্তু এই গল্পে ছোট্ট একটা পরিবর্তন ছিল, সেটা হচ্ছে অ্যাগনেসের মা ওকে মুখ লুকিয়ে রাখার শর্ত দিয়েছিল, যে তোমার মুখ জানে কেউ না দেখে। তো অ্যাগনেস এই জিনিসটাতে খুব খুশি হয়। আর এরপর যখন সেখান থেকে চলে যায় আমরা দেখতে পাই ওর বাবার মৃতদেহের যে পোকামাকড় গুলো ছিল তার ওই পোশাকটি আবার বুনে ঠিক করে দিচ্ছে। তো যাই হোক, অবশেষে সেই রাত আসে, রাজপুত্র সহ সবাই অপেক্ষা করছিল ওই মেয়েগুলো আসবে এবং অনুষ্ঠান শুরু হয়। অ্যালভেরা বল ডান্স শুরু করে এবং এখানে অবস্থিত সকলে অ্যালভেরার সৌন্দর্যে হারিয়ে যায়। তবে তাদের কোনো আইডিয়াও নেই যে অ্যালভেরার সকল সৌন্দর্যই কৃত্রিম সৌন্দর্য। তো এরপর যখন প্রিন্স জুলিয়ান এখানে আসে, সে অন্য সকলকে ছেড়ে, মেয়েদেরকে ছেড়ে অ্যালভেরাকে কিন্তু তার বল ডান্স পার্টনার হিসেবে বেছে নেয় এবং নাচ শুরু হয়। তো এখন অ্যালভেরার কারণে এখানে উপস্থিত সকল ধনী ব্যক্তিরাও অ্যালভেরার মায়ের প্রতি মনোযোগ দেওয়া শুরু করে। আর এটা দেখে অ্যালভেরার মা, অ্যালভেরা দুজনেই খুশি, সবকিছু ঠিকঠাক চলছিল, দুজনেই ধনী ধনী বিয়ে করবে, দুজনেই বড় লোক হয়ে যাবে। তো তাদের কঠোর পরিশ্রমের ফল তারা পাচ্ছিল। তবে এই খুশিটা মাত্র কয়েক মুহূর্তের জন্যই ছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই মুখোশ পরা অনেক সুন্দরী একটা মেয়ে নীল গাউন পরে এখানে আসে, যার পাশে একটা জাদুকরী পরিবেশ ছিল এবং সে আসার সাথে সাথে পার্টির আবহাওয়া চেঞ্জ হয়ে যায় এবং পার্টিতে থাকা সকলে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং না চাওয়া সত্ত্বেও সবাই তার দিকে একবার হলো তাকাচ্ছে। এবং প্রিন্সও অ্যালভেরার কাছ থেকে চলে যায় মেয়েটির কাছে। আর তারপর প্রিন্স জুলিয়ান ওই মেয়েটির সাথে নাচতে শুরু করে, অর্থাৎ অ্যাগনেসের সাথে। এবং নাচতে নাচতে সে অ্যাগনেসের উপর যখন ঝুঁকে পড়ে তখন অ্যাগনেসের মুখোশ খুলে যায় এবং অ্যালভেরা এবং অ্যাগনেস দুজনকে দেখতে পায়। তো অ্যাগনেস জানতো এখন তো অ্যালভেরা একটা ঝামেলা তৈরি করবে, আবার তার 12টাও পার হয়ে যাবে, সবকিছু ধরা পড়ে যাবে। সে করে কি এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। রাজপুত্র তাকে থামানোর জন্য পেছনে দৌড়ায়, কিন্তু সিন্ড্রেলার গল্পের মতো যেটা হয়, আমাদের অ্যানগেস পালিয়ে যায়, তবে তার একটা জুতা সিঁড়িতে পড়ে থাকে। তো রাজপুত্র করে কি সেই জুতাটা তুলে প্রাসাদের ভেতরে ফেরত আসে এবং ঘোষণা করে এই জুতার রাজ্যের সমস্ত মেয়েরা পরবে এবং যে এই জুতাটি পুরোপুরি ভালো মতো পরতে পারবে, আমি যদি প্রমাণ পাই যার এটা জুতা, সেই রাজকুমারী হবে। তো অ্যালভেরা তো রাগে ঘরে ফেরত আসে এবং সে তো অলরেডি জানতো যে তার বোন অ্যাগনেসেরই জুতা এটা, তো অন্য জুতা ওর কাছে রয়েছে। তো ও করে কি সাথে সাথে গিয়ে অ্যাগনেসকে আক্রমণ করে, ওকে অনেক মারধর করে আর তারপর ওর পা থেকে জুতাটি কেড়ে নেয়। আর সে এই জুতাটি নিজের করে নিতে চেয়েছিল, কিন্তু এই জুতাটা পরার সাথে সাথে সে বুঝতে পারে এই জুতার আকার খুব ছোট, ওর পাটা অনেক বেশি বড়, মর্দা পা। তো সে অনেক চেষ্টা করে কিন্তু তবুও এই জুতাটা তার পায়ে মানায় না, মানে হয় ঢোকেই না জুতা। আর এটা যেহেতু একটা জাদুকরি জুতা, এটা শুধুমাত্র অ্যাগনেসের পায়ের জন্য ফিট করে তৈরি করা হয়েছে, কারণ এটা অ্যাগনেসের মাই তো অ্যাগনেসকেই দিয়েছে প্রতিষ্ঠিত হতে। তবে আলভেরার মাথায় এখন খালি একটা জিনিসই ঘুরছে যে সে জুতাটা পরবে, সার্জারি করে এত কিছু চেঞ্জ করতে পেরেছে, জুতা পরতে পারবে না কেন। তো এই সব চিন্তা করে মাতব্বরি করে কি পাগল হয়ে পাটাই কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। সে একটা ছুরি নেয় এবং জোরে জোরে আঘাত করে তার পায়ের সমস্ত আঙ্গুল কাটে। অনেক ব্যথা তাকে সহ্য করতে হয় এবং সে অজ্ঞান হয়ে যায় অবস্থায়। আর তার এই অবস্থা দেখে তার মা বোন সেখানে আসে এবং তার মা বোন দেখে যে অ্যালভেরা খুব কষ্ট পাচ্ছে এবং বিশেষ করে বোন এটা দেখে খুব কষ্ট পায়, প্লাস রাগও হয় যে প্রিন্সকে বিয়ে করার চক্করে, বড়লোকের হওয়ার চক্করে আমার বোন কত কষ্ট করছে। এবং তারপর ওর বোন ওর মাকে বলে অ্যালভেরা তো ভুল পা কেটে ফেলেছে, মানে যে পায়ের জুতার কাছে রয়েছে অন্য পা কেটে ফেলেছে। তো এই কথা শুনে অ্যালভেরার মা অন্য পাও কাটার সিদ্ধান্ত নেয় এবং সে একই ছুরি নিয়ে অন্য পায়ের সব আঙ্গুল কেটে ফেলে। তো এই দৃশ্য দেখে অ্যালভেরার বোন হতবাক হয়ে যায়, সে বিশ্বাসই করতে পারছিল না তার মা কি করলো। একজন মা এত কতখানি লোভ হতে পারে টাকার জন্য, কোন পর্যায়ে যেতে পারে যে তার মেয়েকে এতখানি কষ্টের মধ্যে দিয়ে দিল। আর তখনই খবর পাওয়া যায় যে প্রিন্স জুলিয়ান সব বাড়ি খোঁজ করে এই বাড়ির দিকে আসছে জুতা পরীক্ষা করার জন্য। তো ব্যথায় কাতর আলভেরা তখন কোনো রকমে উঠে পড়ে, সেখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে হাঁটতে পারছিল না, সে বিছানা থেকে পড়ে যায়, দাঁড়াতে পারছিল না। আর তাই সে হামাগুড়ি দিয়ে বেরিয়ে যাওয়ার চেহারা তো দেখতেই পাচ্ছ। আর এরপর সে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে, কিন্তু নামার সময় যেটা হয় সে সিঁড়ি দিয়ে পড়ে
পড়ে যায়, গুরুতর আহত হয়ে যায়, তার মুখ টুক থেতলে যায়। এবং এরপর সে এসে দেখতে পায় যে অ্যাগনেস ওর সামনে সেই গাউন পরে দাঁড়িয়ে রয়েছে যা সে নিজের হাতে ছিঁড়ে ফেলেছিল। কিন্তু ওই গাউনটা আবার ঠিক হলো কিভাবে এবং আগের চেয়ে বেশি উজ্জ্বল দেখাচ্ছে। তো ইতিমধ্যে প্রিন্স জুলিয়ান চলে আসে এবং অ্যাগনেসকে জুতাটি পরতে অনুরোধ করে। তো অ্যাগনেস যখন সে জুতাটি পরে সে জুতাটা মানিয়ে যায়। তো এর ফলে প্রিন্স জুলিয়ান জানতে পারে সেই দিন যে মেয়েটা নাচছিল সেটাই অ্যাগনেস এবং ভার্জিন মনে করে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং তাকে এখান থেকে নিয়ে যেতে শুরু করে। তো এটা দেখে অ্যালভেরা কাঁদতে শুরু করে, মানে ওর অনেক কষ্ট হয় যে ও কত কিছু করলো রাজপুত্রকে পাওয়ার জন্য কিন্তু ও পেল না। আর এর অবস্থা দেখে তখন ওর বোন আসে এবং ওর বোনেরও অ্যালভেরার জন্য অনেক করুণা বোধ হয় এবং ও দ্রুত করে কি অ্যালভেরাকে ওই ফিতাকৃমি মারার অ্যান্টিডোট খাওয়ায় যেটা মিসুবিওকে দিয়েছিল ভিতরের ফিতাকৃমি মারার জন্য। তো অ্যান্টিডোট পান করার সাথে সাথে ভেতর থেকে ফিতাকৃমি গুলো বেরিয়ে আসতে শুরু করে এবং ওর বোন সমস্ত ফিতাকৃমি টেনে বের করে দেয়। তবে অ্যালভেরার অবস্থা তো আগের চেয়ে ভয়ঙ্কর খারাপ হয়ে গিয়েছে, দাঁতের পুষ্টি নেই, চোখের পুষ্টি নেই, চুলের পুষ্টি নেই। অ্যালভেরার বোন বুঝতে পারে যে ওর মা যদি দেখে অ্যালভেরাকে তো মেরে ফেলবে, কারণ এরকম কুৎসিত মেয়ে তো সে রাখবে না। এরপরে টার্গেট আবার হবো আমি, আমার মায়ের ধনী হতে আবার আমাকে ইউজ করবে, আমার মা তো টাকার পাগল। তো এই জন্য দুই বোনে নিজেদেরকে বাঁচানোর জন্য তার মাকে ছেড়ে এখান থেকে পালিয়ে যায়, যাতে ওরা গরিবা না হালে থাক, খাক এক বেলা খাক বা না খাক, অন্তত বেঁচে থাকতে পারে, যাতে ওদের লোভিমা ওদের জীবন আরো শেষ না করতে পারে। আর এখানেই শেষ হয় একটা ডার্কেস্ট সিন্ডারেলার গল্প। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, তো এই মুভির একটা সিন অনেক বেশি ভালো লাগছে আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।